ব্রেকিং নিউজ, আন্তর্জাতিক অঙ্গনে ফের ঝড় তুললেন শেখ হাসিনা। লন্ডনের ইন্ডিপেন্ডেন্ট ও বিশ্বের অন্যতম শীর্ষ সংবাদ সংস্থা রয়টার্সের সঙ্গে দুইটি ধারাবাহিক সাক্ষাৎকারে তিনি এমন সব বক্তব্য রেখেছেন যা ঢাকায় ইউনূস সরকারের ভেতরে স্পষ্ট অস্থিরতা ও আতঙ্ক তৈরি করেছে। ব্রেকিং নিউজ, দেশের রূপরেখায় ভাঁজ পড়েছে। রাজনীতির মঞ্চ এখন সংকটের মুখে। জুলাই সনদ, জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ, গণভোটের দাবি এবং রাজনৈতিক দলগুলির ভ্রূণ কুঁচকে ওঠা যুক্তি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ব্রেকিং নিউজ, আন্তর্জাতিক অঙ্গনে ফের ঝড় তুললেন শেখ হাসিনা। লন্ডনের ইন্ডিপেন্ডেন্ট ও বিশ্বের অন্যতম শীর্ষ সংবাদ সংস্থা রয়টার্সের সঙ্গে দুইটি ধারাবাহিক সাক্ষাৎকারে তিনি এমন সব বক্তব্য রেখেছেন যা ঢাকায় ইউনূস সরকারের ভেতরে স্পষ্ট অস্থিরতা ও আতঙ্ক তৈরি করেছে। শেখ হাসিনা দৃঢ় কণ্ঠে বলেছেন, আওয়ামী লীগ কেবল রাজনীতিতে ফিরবে তাই নয়, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে আওয়ামী লীগই হবে সরকারের দল অথবা প্রধান বিরোধী দল। তার স্পষ্ট উচ্চারণ, আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। এই একটি বাক্যই এখন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। শেখ হাসিনার প্রত্যাবর্তনের বার্তা। দীর্ঘ নির্বাসনের পর শেখ হাসিনার এই প্রথম সরাসরি সাক্ষাৎকার। 2024 সালের আগস্টের পর তাকে কেবল সামাজিক মাধ্যমে বক্তব্য রাখতে দেখা গিয়েছিল, কিন্তু এত খোলামেলা আত্মবিশ্বাসী সাক্ষাৎকার এবারই প্রথম। তিনি স্পষ্ট করেছেন, আমি ফিরব সেই বাংলাদেশে যেখানে সাংবিধানিক শাসন ফিরে এসেছে, আইন শৃঙ্খলা স্বাভাবিক, আর একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে বৈধ সরকার ক্ষমতায় বসেছে। অর্থাৎ শেখ হাসিনা নিজের ফেরা আর দলের রাজনৈতিক পুনর্জন্ম দুটো বিষয়কেই একাকার করে দিচ্ছেন। আন্তর্জাতিক গণমাধ্যমে ফের আলোচনায় শেখ হাসিনা। রয়টার্স জানিয়েছে, শেখ হাসিনা তাদের প্রশ্নের উত্তর দিয়েছেন ইমেইলে, আর ইন্ডিপেন্ডেন্ট সাক্ষাৎকারটি ছেপেছে নিজস্ব সাংবাদিক মুজাফফরের নামে আর রেয়ার ইন্টারভিউ শিরোনামে। এই দুর্লভ সাক্ষাৎকার শব্দটাই বুঝিয়ে দিচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে শেখ হাসিনার রাজনৈতিক ও মানবিক উপস্থিতি এখনও অমলিন। রয়টার্সের প্রতিবেদনে শেখ হাসিনাকে লোধি গার্ডেন এলাকায় হাঁটতে দেখা গেছে। পাশে দুজন নিরাপত্তা রক্ষী, আশেপাশের মানুষ তাকে চীনে শুভেচ্ছা জানাচ্ছেন, তিনি হাসি মুখে প্রত্যুত্তর দিচ্ছেন। অর্থাৎ তিনি এখন শুধু রাজনৈতিক নির্বাসনে থাকা এক প্রাক্তন নেতা নন, বরং আন্তর্জাতিক আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা এক লিভিং পলিটিক্যাল ফোর্স। ইউনূস সরকারের অস্বস্তির কারণ। ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এখন এক জটিল বাস্তবতার মুখে। একদিকে শেখ হাসিনার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, অন্যদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তার ক্রমবর্ধমান উপস্থিতি প্রমাণ করছে তাকে এক ঘরে করা যায়নি। ইউনূস সরকার সবসময় চেয়েছিল শেখ হাসিনাকে যেন আন্তর্জাতিক পরিসরে নির্যাতক বা অগ্রহণযোগ্য শাসক হিসেবে দেখা হয়, কিন্তু এখন ঠিক উল্টো চিত্র দেখা যাচ্ছে। শেখ হাসিনা মুখ খুলেছেন, যুক্তি দেখিয়েছেন, প্রশ্ন তুলেছেন। যদি কোটি কোটি মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়, তাহলে গণতন্ত্র কিভাবে বাঁচবে? এই প্রশ্নটাই এখন আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে। ভারতের ভূমিকায় বিতর্ক। ডক্টর ইউনূস একাধিক সাক্ষাৎকারে ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, শেখ হাসিনা ভারতে বসে তার দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। তিনি অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী মোদীকে অনুরোধ করলেও ভারত শেখ হাসিনার যোগাযোগ বন্ধ করেনি। মোদীর জবাব ছিল, তিনি অতিথি, তার বাকশক্তি রুদ্ধ করা হবে না। এই প্রতিক্রিয়াই এখন ইউনূস সরকারের জন্য নতুন কাঁটা, কারণ এতে বোঝা যাচ্ছে শেখ হাসিনাকে চুপ করানোর পথ কেবল রাজনৈতিক নয়, কূটনৈতিকভাবেও বন্ধ। রাজনৈতিক পরিস্থিতি। আটক নেতাকর্মী, ব্যস্ত থাকা সরকার। আওয়ামী লীগের নেতাকর্মীদের গণগ্রেপ্তার অব্যাহত আছে। বিচারপতি ও আইনজীবীদের উপর সরকারি চাপ, জামিন না দেওয়া, এমনকি অ্যাপ্লিকেশন ধীর করে শেখ হাসিনার যোগাযোগ বন্ধ করার চেষ্টা, এসব যেন রাষ্ট্রীয় আতঙ্কের প্রতিচ্ছবি। কিন্তু এত বাধা সত্ত্বেও শেখ হাসিনা এখন আন্তর্জাতিক গণমাধ্যমের মঞ্চে সরাসরি বলছেন, আমাকে ক্যাঙ্গারু কোর্টে বিচার করা হচ্ছে, এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নাটক। তিনি আরও বলেন, যেসব অভিযোগ আনা হয়েছে তার কোনোটিতেই আমার ব্যক্তিগত দায় নেই, আমি কোনো গুলি ছোঁড়ার নির্দেশ দিইনি। এই কথাগুলো আন্তর্জাতিকভাবে প্রতিধ্বনিত হচ্ছে। মানবাধিকার সংস্থাগুলো ইতিমধ্যে ইউনূস সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্বিচার গ্রেপ্তার ও মানবাধিকার লঙ্ঘনের তদন্ত দাবি করেছে। শেখ হাসিনা বনাম ইউনূস সরকার এক দ্বিমুখী যুদ্ধ। এখন লড়াই কেবল আদালতে নয়, লড়াই তথ্যযুদ্ধে। একদিকে ইউনূস সরকারের রাষ্ট্রপ্রচার, অন্যদিকে শেখ হাসিনার আন্তর্জাতিক বার্তা, আমি চুপ থাকব না। তিনি যেন ঘোষণা দিচ্ছেন, আওয়ামী লীগকে থামানো যাবে না, আমাদের ভোটাররা কারুর পক্ষে ভোট দেবে না, আওয়ামী লীগ ফিরবে, সরকার বা বিরোধী দল যেভাবেই হোক। এই আত্মবিশ্বাসী এখন ইউনূস সরকারের জন্য সবচেয়ে বড় আতঙ্ক, কারণ সরকার নিজেই বুঝতে পারছে শেখ হাসিনাকে বাদ দিয়ে নির্বাচন হলে সেই নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবেই। রাজনৈতিক অঙ্কের নতুন সমীকরণ। রয়টার্সের বিশ্লেষণ বলছে, ইফ দি আওয়ামী লীগস মিলিয়ন্স অফ সাপোর্টার্স বয়কট দ্য ইলেকশন, ইটস লেজিটিমেসি উইল কোল্যাপস। অর্থাৎ শেখ হাসিনার আহ্বানই এখন নির্বাচনের ভাগ্য নির্ধারণ করবে।
অন্যদিকে ডক্টর ইউনূস বলছেন বড় শক্তি নির্বাচন ঠেকাতে কাজ করছে। তিনি কি ইঙ্গিত দিচ্ছেন যুক্তরাষ্ট্রের দিকে, নাকি ভারতকেই বলছেন ছোট শক্তি? এই প্রশ্নগুলো এখন ঢাকার কূটনৈতিক পরিসরে ঘুরছে। উপসংহার: এক নতুন রাজনৈতিক মঞ্চের সূচনা। একদিকে ফাঁসি রায় আসন্ন বলে ধারণা, অন্যদিকে শেখ হাসিনার কণ্ঠে অদম্য আত্মবিশ্বাস। আন্তর্জাতিক মিডিয়ায় তার পুনরাবির্ভাব যেন বাংলাদেশ রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা করছে। ইউনূস সরকার এখন দুই আগুনে, একদিকে অভ্যন্তরীণ চাপ, অন্যদিকে আন্তর্জাতিক সমালোচনা ও শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের প্রতিধ্বনি। বাংলাদেশের রাজনীতি আবারও এক মোড়ে দাঁড়িয়েছে, যেখানে সিদ্ধান্ত একটাই: শেখ হাসিনাকে বাদ দিয়ে কোনো নির্বাচনের বৈধতা নেই। আমি রিনা, এবিসি নিউজ। আজকের ব্রেকিং বিশ্লেষণে এটাই ছিল সবচেয়ে বড় খবর। শেখ হাসিনার দুই সাক্ষাৎকারের নতুন ঝড়, নতুন প্রশ্ন এবং এক অনিবার্য বার্তা: আওয়ামী লীগ ফিরছে বাংলাদেশের রাজনীতির মঞ্চে। ব্রেকিং নিউজ: দেশের রূপরেখায় ভাঁজ পড়েছে, রাজনীতির মঞ্চ এখন সংকটের মুখে। জুলাই সনদ, জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ, গণভোটের দাবি এবং রাজনৈতিক দলগুলির ভ্রূম কুঁচকে ওঠা যুক্তি। আজ আমরা স্পষ্টভাবে দেখছি, নির্বাচন বা গণভোট নিয়ে রাজনৈতিক বন্ধন ও বিভাজন একসাথে গা ছমছম করছে। তোমাদের জন্য আজ বিশ্লেষণ করছি সেই বড় প্রশ্নটিকে: কেন নির্বাচন নয়, গণভোট পেছনে সরে যাচ্ছে দলগুলি? 1. গণভোট হবে ঘোষণা, কিন্তু বাস্তবে তেমন কিছু নেই। জুলাই সনদের সুপারিশ অনুযায়ী একটি স্বাধীন নির্বাচন ও যত দ্রুত সম্ভব গণভোটের আয়োজন ছিল মূল প্রস্তাব, কিন্তু এখন সেই পথ ধীরে ধীরে মোড় নিচ্ছে। আবেদন থাকছেও আদেশ নেই, সময়সীমা বাড়ছে, সংশোধন নীতিতে স্থবিরতা। শনিবার জামায়াতে ইসলামী বলছে শুক্রবারের মধ্যে গণভোটের আদেশ দিন, আর বিএনপি বলছে এটা তো নির্বাচন কেন্দ্রিক, গণভোট নয় মূল কথা। এই অবস্থায় সাধারণ মানুষ প্রশ্ন করছে, কবে সেই গণভোট? 2. বিএনপি বুলেট প্রুফ গাড়ি আর ভালোবাসার ভরসা দুঃস্বপ্নে। বিএনপির চিন্তা ছিল একসাথে নির্বাচনের রোডম্যাপ নিয়ে। তফসিল ঘোষণা হোক, তারেক রহমান দেশে ফিরে আসুন, গাড়িতে উঠুন, ভেস্তে দেওয়া ক্ষমতা পুনরুদ্ধার হোক। কিন্তু আজ তারা দাঁড়িয়ে আছে ভেঙে পড়া স্বপ্নের মাঝখানে। জামায়াতে ইসলামী ও এনসিপির সরাসরি দাবি গণভোট হবে না। বিএনপি খুঁজছে নতুন স্ট্র্যাটেজি, কিন্তু সময় সব নয়। এই অবস্থায় দলটিকে রণক্ষেত্রে পাঠানো বিপজ্জনক হতে পারে। 3. ভোটের বৈধতা নিয়েই রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শুধু নির্বাচন নয়, বর্তমানে সবচেয়ে বড় প্রশ্ন, ভোট কি বৈধ হবে? একটি দল স্পষ্ট বলছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য নয়, অন্যরা বলছে গণভোট বা অংশগ্রহণ ছাড়া নির্বাচন মানে শুধু নামের। এই দ্বন্দ্বের মাঝে সাধারণ জনগণই সবচেয়ে দূরে, কারণ যত বেশি বিতর্ক তত বেশি অবিশ্বাস। 4. বর্ধিমান বিভাজন, দলভিত্তিক ভ্রান্ততা ও মানুষের আলোর মধ্যে ধরনের পরিবর্তন। জামায়াতে ইসলামী দেখে দিচ্ছে গণভোট আজই। বিএনপি বলছে আমরা নির্বাচন চাই, বাট আইন ও বিচার আগে। এনসিপি বলছে ফেব্রুয়ারিতে নয়, সঠিক রূপে শুরু হবে। এবং সাধারণ মানুষ, যারা আগেই সৌজন্য ভোটের প্রতীক্ষায় ছিল, তারা বলছে আমরা কি শুধু টিকিটবাজি খেলছি? 5. উপসংহার: যেদিন গণভোট হবে সেদিন নির্বাচনই বৈধ হবে। আজ বাংলাদেশের রাজনীতিতে আসলে ঘটছে জনমতের ওপর ভিত্তি ছাড়া শক্তির লড়াই। গণভোট হবে কি হবে না, নির্বাচন কখন হবে, অংশগ্রহণ কারা করবে, এসব প্রশ্ন এখন শুধু রাজনৈতিক বিতর্ক নয়, জনগণের বিশ্বাসের পরীক্ষা। যে দলই অপেক্ষা করছে, আওয়ামী লীগ হোক বা বিএনপি, অবস্থা পরিষ্কার: নির্বাচনের আগে গণভোট বা অংশগ্রহণ পরক নিয়ম বহির্ভূত অবস্থায়